হ্যালো স্টুডেন্টস, আজ পদার্থবিদ্যার পরিবারে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম ভিডিও। একাদশ শ্রেণীর তোমাদের প্রথম ক্লাস বলতে পারো। কি একটু আলোচনা করছি একাদশ শ্রেণীর যারা মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ ছোট্ট একটা পুকুর থেকে একটা বড় সমুদ্রের মধ্যে প্রবেশ করেছো, মানে ফিজিক্স নিয়ে আর কি বলছি। ওই ছোট বই থেকে এইরকম বই শুরু হয়েছে, আবার এরকম বই অনেক প্রবলেমস আছে, সেগুলো সলভ করছো। তাদের জন্য আজকে জাস্ট প্রারম্ভিক একমাত্রিক গতির সূচনাটা। একমাত্রিক গতি যখন সূচনা হচ্ছে, অর্থাৎ তোমরা প্রথম পড়ছো, কি পড়ছো না আমাদের মেকানিক্স যেটা বল বিজ্ঞান বলছো, সেই বল বিজ্ঞানের এটা একটা অধ্যায়, মেকানিক্সের এটা একটা অধ্যায়। সে অধ্যায় কি করছে? আমাদের গতি সম্পর্কে আলোচনা করছে, বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা করছে, কিন্তু গতির কারণটা সম্পর্কে নয়। কিন্তু এই জিনিসটা বুঝবে, এই অধ্যায়টা করছে আমার গতি সম্পর্কে আলোচনা, গতি সম্পর্কে আলোচনা, বাট গতির কারণ সম্পর্কে কোনো মতে আলোচনা করছে না। সেটা পরে আসবে, যেখানে আমাদের ফোর্স নিয়ে আলোচনা হবে, বল নিয়ে আলোচনা হবে। এই প্রথম অধ্যায়টা আমাদেরকে গতির সম্পর্কে আলোচনা করছে। কি গতি? গতির আমি বলতে গেলে দুটো অবস্থা বুঝতে পারি, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। খুব সহজ কথা, এগুলো ক্লাস 9-এ অর্থাৎ ছোট্টবেলায় পড়েছো তোমরা। আবার একবার জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, স্থিতি একটা, গতি একটা। স্থিতি কি? স্থির থাকার অবস্থা। গতি কি? গতিশীল থাকার অবস্থা। এরপর পড়েছো যে কি স্থিতি বা গতি এগুলো আপেক্ষিক হয়। এগুলো কি হয়? আপেক্ষিক। সমস্ত স্থিতি অথবা সমস্ত গতি কি হবে? সম্পূর্ণ আপেক্ষিক হবে। সমস্ত স্থিতি বা সমস্ত গতি কি হবে? আপেক্ষিক হবে। কখনোই কি হবে? গতি বা স্থিতি পরম হবে না। কি বললাম আমি? কখনোই গতি বা স্থিতি পরম হবে না। কি হবে? সব স্থিতি বা সব গতি আপেক্ষিক হবে। কথাটা কি রকম? তোমরা বসে আছো, ধরো তোমরা বসে বসে ভিডিওটা দেখছো, সাপোজ তোমাদের কি স্থির আছো? কখনোই না, কারণ তোমরা পৃথিবীর মধ্যে বসে আছো, পৃথিবীতে স্থির আছো, বাট পৃথিবীতে নিজে গতিশীল। অর্থাৎ পৃথিবী কি হচ্ছে আমাদের সূর্যের চারিদিকে মানে চলনশীল, ওরা সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য নিজেকে স্থির, সূর্য একটা মহাবিশ্বের মধ্যে, সূর্য একটা ছায়াপথের মধ্যে গতিশীল। সৌরজগৎটা স্থির আছে, বাট সৌরজগৎটা আবার ছায়াপথটার মধ্যে গতিশীল। তাহলে দেখতে গেলে একটা মাথার মধ্যে কি হয়ে যাবে, একটা পেঁচালো সৃষ্টি হয়ে যাবে। সেইটার জন্য ওটা ভাবতে হবে না। ভেবে নাও কি তাহলে কোনো জিনিসই স্থির প্রকৃতপক্ষে নয়, স্থিতি কারোরই পরম নয়, সমস্ত কি আপেক্ষিক। ঠিক একই রকম গতি তুমি ভাবো, তুমি গাড়ি চালাচ্ছ, সাপোজ তুমি তোমাদের বাইকে আছো, বাইকে তুমি গতিতে দেখলে, স্পিডোমিটারে দেখলে 40 কিলোমিটার/আওয়ার ওটা উঠেছে। তাহলে কি সেটা কি তার স্থিতি? এটা তার গতি? ওটাই কি তার বেগ? সেটা কিন্তু নয়। ওটা তার বেগ কখনোই হতে পারে না। কেন হতে পারে না? কারণ সে পৃথিবীর সাপেক্ষে গতিতে চলছে। পৃথিবীতে আবার একই কথা, পৃথিবীতে আবার চলছে। তাহলে পৃথিবীতে যখন অত গতিতে চলছে, তার সঙ্গে সেও অত গতিতেই চলছে। পৃথিবী সৌরজগতের মধ্যে আবার সৌরজগৎ যে গতিতে চলছে, সেই গতিটা ওখানে প্রভাব ফেলছে। তার মানে একটা জিনিস তোমরা এখনো বুঝতে পারছো যে কি বলতে চাইছি, কারো সাপেক্ষে এগুলোকে পরিমাপ করছো। স্থিতি বা গতি পরম বলে কিছু হয় না। যেমন আবার আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে, এখানে দেখো তোমাদের 80 মার্কস কেউ পরীক্ষায় পেলো, এটাকে কখন তুমি ভালো বলতে পারো বা কখন তুমি খারাপ বলতে পারো। আরেকজন যদি 60 মার্কস পেয়ে থাকে, আরেকজন সাপোজ 60 মার্কস পেয়েছে, তার সাপেক্ষে এটা হয়ে যাচ্ছে ভালো। আবার একজন 90 মার্কস পেয়েছে, তার সাপেক্ষে এটা হয়ে যাচ্ছে খারাপ। দুটো কন্ডিশন। আমি ভালো খারাপ বলে কিছু হয় না, কিন্তু পরিমাপ করা হয় না মার্কস দিয়ে কোনো কিছু। তাও আমি এখানে জাস্ট নিউমেরিক্যাল জন্য বোঝাচ্ছি যে 80 মার্কসটা 60 রেসপেক্টে ভালো, বাট 90 রেসপেক্টে কিন্তু খারাপ। অর্থাৎ কার সাপেক্ষে তুমি পরিমাপ করছো সেইটা একটা বড় ভূমিকা পালন করে। কার সাপেক্ষে তুমি পরিমাপ করছো, ঠিক আছে? তাহলে কি বলছিলে যে সমস্ত কিছু যখন পরিমাপ করতে হবে, কারো সাপেক্ষে পরিমাপ করতে হবে। যার সাপেক্ষে তুমি পরিমাপ করছো, এই যে এটা 60টা বা 90টা, 60 বা 90, তাকে আমি বলবো নির্দেশ বস্তু। তাকে আমি বলবো নির্দেশ বস্তু। নির্দেশ করছে ও, নির্দেশ বস্তু। নির্দেশ বস্তু একটা ফ্রেমের মধ্যে, অর্থাৎ একটা পুরো ফ্রেম, যেটা নির্দেশ তন্ত্র বলে। এই ফ্রেমের মধ্যে বস্তুটা থাকবে। তুমি বাসের মধ্যে থেকে পরিমাপ করছো, বাসের মধ্যে দুজন আরোহী আছে, সাপোজে বোঝো বাসের মধ্যে দুজন আরোহী 2 সিটে বসে আছে। তাহলে ওরা কি হলো? স্থির রইলো। ওরা কি হলো? স্থির রইলো একজন আরেকজনের সাপেক্ষে। বাসটা গতিশীল হতেই পারে, ওরা আরেকজনের সাপেক্ষে স্থির রইলো। আবার ওই আরোহী, বাসের ভিতরের যে আরোহী,
বাইরে একজন কাউকে দেখলো, কি হলো, তার সাপেক্ষে সে গতিশীল, সে চলে গেল। তাহলে এখানে ফ্রেমকে, নির্দেশ ফ্রেমকে বাস, বাইরে যে ছিল তার নির্দেশ ফ্রেমকে, সে যেখানে ছিল সেটা তার নির্দেশ ফ্রেম। নির্দেশ ফ্রেমটা তোমাদের কি বলবে, তোমাদের নির্ভর করবে তোমাদের মানে তোমরা যেটাকে ধরছো, কোনটাকে তোমরা অ্যাজিউম করছো, সেটা হচ্ছে নির্দেশ ফ্রেম। নির্দেশ বস্তু বুঝলাম, নির্দেশ তন্ত্র, আমরা নির্দেশ ফ্রেম বা নির্দেশ তন্ত্র বললাম। তাহলে নির্দেশ তন্ত্র আমরা কি পড়বো, আমরা কার্তেজীয় নির্দেশ তন্ত্রটা পড়বো। আমরা যেটা পড়বো কার্তেজীয় নির্দেশ তন্ত্রটা পড়বো। তোমাদের আছে এটা, সেটাই, বেশি কিছু পড়ার দরকার নেই। কার্তেজীয় নির্দেশ তন্ত্র, কার্টেজিয়ান, যেটা কার্তেজীয় নির্দেশ তন্ত্র, এটা 3 ভাগে বিভক্ত। প্রথম একটা হচ্ছে একমাত্রিক নির্দেশ তন্ত্র, ওয়ান ডাইমেনশনাল। এবার একমাত্রিক নির্দেশ তন্ত্র বলতে কি, যেখানে আমাদের একটা ঘরের কোণা চিন্তা করো, একটা ঘরের কোণা চিন্তা করো। সাপোজ আমি এটাকে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ আশা করি 3টে অক্ষ, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এটা দেখো 3টে অক্ষ আছে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টে অক্ষ আছে। যখন কোনো বস্তুর গতি বোঝাতে গেলে যে কোনো একটা অক্ষের সাহায্যেই হয়ে যায়, অর্থাৎ গতিটা, ধরো বস্তুটা এখানে আছে, তাহলে কি হবে, এটা মূল বিন্দু, 3টে অক্ষ যেখানে মিলিত হয়েছে এটা মূল বিন্দু, 3টে অক্ষ যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু। অর্থাৎ এটা বস্তুটা যদি এইখানটাতে থাকে তাহলে কি হবে, এই লাইন থেকে একটা লাইন দিয়ে আমি বলতে পারবো, অর্থাৎ শুধু এক্স অক্ষের উপরে আছে, বা শুধু ওয়াই অক্ষের উপরে আছে, বা শুধু জেড অক্ষের উপরে আছে, তাহলে শুধুমাত্র যদি এই জায়গাটাতে থাকে তাহলে তাকে আমি বলবো ওই বস্তুটার একমাত্রিক গতি। শুধু এখানটাতে আছে তাহলে বলবো একমাত্রিক গতি, শুধু এখানটাতে আছে তাহলে বলবো একমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতি কি, একটা সরল রেখা বরাবর হবে, মূল বিন্দু, এটা সরল রেখা বরাবর, এটা হলো মূল বিন্দু, এটা হচ্ছে একটা সরল রেখা বরাবর। ভালো করে বোঝো। তাহলে এখানে কি হচ্ছে, একটি মাত্র স্থানাঙ্কের প্রয়োজন, বস্তুটার যে অবস্থান বোঝাবে সেটা কি হবে, একটি মাত্র স্থানাঙ্কের প্রয়োজন। বস্তুটার অবস্থান বোঝাতে একটি মাত্র স্থানাঙ্কের প্রয়োজন, ওর অবস্থানটা। সাপোজ ও থেকে পি হচ্ছে ওর ইয়েটা, তাহলে বস্তুটার দূরত্ব কি হয়ে গেল, ও পি। যদি দূরত্ব বের করো এক্ষেত্রে শুধুমাত্র এক্স হয়ে গেল ওর ও পি, দূরত্বটা হয়ে গেল। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রে চলে যাবো আমি। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র এটা দেখো একবার, এইরকম জায়গাতে আছে দেখো, সাপোজ এখানটাতে, তখন কি হয়ে যাবে, দুটো তলের, অর্থাৎ এখান থেকে এতটা বলতে হবে, অতটা বলতে হবে, এখান থেকে এটা বলতে হবে, এটা বলতে হবে, অর্থাৎ এটা প্রয়োজন পড়ছে, এটা প্রয়োজন পড়ছে। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র দেখতে পাচ্ছ এরকম জায়গায় আছে, এই তলটাতে আছে, এই দুটোতে। তোমার যে আমরা যে ফ্লোরটা, আমাদের সেই ফ্লোরটা, ঘরের একটা কোণা হচ্ছে যদি মূল বিন্দু, তাহলে প্রত্যেকটা যে দেওয়ালের জাংশন গুলো, দেওয়ালের যে জাংশন গুলো সেগুলো হচ্ছে একটা অক্ষ। দেওয়ালের ওই জাংশন বরাবর যদি কোনো কিছু হেঁটে যায়, কোনো একটা পিঁপড়ে হেঁটে গেল, তাহলে সে একমাত্রিক গতি হচ্ছে। যদি এই তলে অর্থাৎ ফ্লোর দিয়ে হেঁটে যায় তখন তার হয়ে যাচ্ছে দ্বিমাত্রিক গতি। তাহলে এটা একমাত্রিক গতি হয়ে গেল, সেখানে একটি মাত্র স্থানাঙ্কে পড়ে যান, এটা আমি দূরত্ব বের করলাম। দ্বিমাত্রিক করতে গেলে আমার দুটি স্থানাঙ্কের এবং দুটি অক্ষের প্রয়োজন। দ্বিমাত্রিক গতি হচ্ছে, সরি, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র আর কি, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র কি করছে, এক্ষেত্রে আমি ড্র করলাম এক্স একটা ওয়াই দিয়ে, ও এক্স সাপোজ ও ওয়াই, এখানে আছে বস্তুটা ধরো পি, তাহলে এর স্থানাঙ্ক কত হবে, এক্স কমা ওয়াই। তাহলে এখানে কি হচ্ছে, দুটি স্থানাঙ্কের প্রয়োজন। কি জন্য, কি জন্য, বস্তুটার অবস্থান বোঝাতে দুটি স্থানাঙ্কের প্রয়োজন, এবং তার গতিটা কি হচ্ছে, একটা তলে সীমাবদ্ধ। তার গতিটা যেটা হচ্ছে একটা তলে সীমাবদ্ধ হচ্ছে। তাহলে এখানে দূরত্ব কোনটা হবে, এটা ওপি ধরো, যদি এক্স হয় আর যদি ওয়াই হয়, দ্যাট ইজ ওপি মানে হচ্ছে আমার এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র কি, এইখানটাতে আছে ধরো ভূমি, মানে আমাদের এটা কোন একটা
ছোট্ট পোকা বললাম, সে উড়ছে, তাহলে তার উড়ছে উপরে, তাহলে তার স্থানাঙ্ক বোঝাতে গেলে আমাকে কি দরকার, যেমন আমার এক্স ওয়াইটা দরকার, অর্থাৎ তল দরকার, অর্থাৎ তল থেকে আবার একটা উচ্চতা দরকার, একটা আয়ত ঘনক ভাবো। তোমরা যখন কোনো একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করো কি করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দুটো না, কিন্তু যখন আয়তন বের করো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ তিনটে নিচ্ছ, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে তিনটে। ত্রিমাত্রিকের ক্ষেত্রে মানে এরকম জায়গাটা আছে, এখান থেকে নিচ্ছ, এখান থেকে নিচ্ছ, আর দূরত্বটা হবে এরকম, এই দূরত্বটা, এই দূরত্বটা করতে গেলে এখান থেকে একটা উচ্চতা নিচ্ছ তল থেকে, তাহলে তো এক্স ওয়াই নিয়েছো, আবার এখান থেকে একটা উচ্চতা নিচ্ছ জেড। তাহলে আমি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বলছি, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। কিরকম হবে, তিনটে আমি তারপরে লিখেছি, সাপোজ ও এক্স দিয়েছি, ওয়াই দিয়েছি, জেড দিয়েছি, বস্তুটা এখানে আছে। 3D, এখানে 3D আঁকা নয়, তোমার মনে হবে ওয়াই জেড তোলা আছে, কিন্তু না, ওটা স্পেসে আছে। তাহলে এখানে আমি কি করব, ডটেড দিয়ে একটা লাইন টেনে দিলাম এখানটাতে। এর স্থানাঙ্ক কত হয়েছে, এক্স কমা ওয়াই কমা জেড। এটা হচ্ছে ওপি। তাহলে এখানে এক্স, এখানে কে এক্স কে ওয়াই কে জেড, দেখো ও এই যে লাইনটা, এই লাইনটা ওয়াই, দ্যাট ইজ এটা ওয়াই, এক্স কোনটা, এইটা, এটা এক্স, তাহলে এইটা হচ্ছে জেড উচ্চতাটা। তাহলে এই যে লাইনটা এখান থেকে টানছো, এটা একটা কত হবে, এটা এক্স যদি হয়, এটা ওয়াই হয়, এটা 90 ডিগ্রিতে থাকে, এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই লাইনটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। কেন হয়ে যাচ্ছে, কারণ এটা হবে লম্ব, এখান থেকে বুঝতে পারছো না, বাট এটা কি হবে, এটা 90 ডিগ্রি কোণ হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে, তিনটে স্থানাঙ্কের প্রয়োজন। এখানে বস্তুর অবস্থান বোঝাতে গেলে আমাকে কি হচ্ছে, তিনটে স্থানাঙ্কের প্রয়োজন। ত্রিমাত্রিকে আমি কি করছি, তিনটে স্থানাঙ্কের প্রয়োজন, অনেক কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, ছোট ছোট কয়েকটা পয়েন্ট জেনে রাখো শুধু। তিনটে স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে, আর দূরত্বটা ওপি ইকুয়াল হয়ে যাচ্ছে রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, এটা আমি তোমাদের যে প্রারম্ভিক অবস্থাটা বলে দিলাম, নির্দেশ বস্তু, নির্দেশ তন্ত্র। আর একটা যেটা ছোট্ট কথা বলে দেবো, সেটা হচ্ছে গতি। গতি নিয়ে তো এবার আলোচনা করছো, গতি নিয়ে আলোচনা করছো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, দেখে নিয়েছো আশা করছি, তাকে আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আলোচনা করব কি নিয়ে, গতি। গতিকে আমি কয়টা ভাগে ভাগ করব, এখানে দেখো অনেকগুলো ভাগে পার্টে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল, মানে চলন গতি বলতে পারো যেটাকে, আরেকটাকে বলতে পারো তুমি ঘূর্ণনটাকে আমি দুটো ভাগে ভাগ করবো এই ক্ষেত্রেও। আরেকটাকে আমি বলবো মিশ্র, আর আমি লাটুর গতিটাকে যদিও বইয়ে মিশ্র বলে আছে, আমি কিন্তু জটিল গতি বলতে পারি, মিশ্র গতি। লাটুর গতিটাকে আমি এর ইয়েতে আনলাম না, কিন্তু জটিল গতি বলবো। সরল চলন গতিকে আবার দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে তোমার সরল মানে চলন গতিটাকে সরল চলন গতি, এটা হচ্ছে বক্র চলন গতি। কিরকম জিনিস, কিরকম জিনিস, সরল চলন গতি মানে কি তুমি সোজা হাঁটছো, বক্র চলন গতি আঁকা বাঁকা হাঁটছো। কন্ডিশন কি হবে, কয়েকটা বইয়ে উদাহরণে বলতে পারো, বিভিন্ন জায়গায় উদাহরণে বলতে পারো। এখানে যদি বস্তু বলো, সরল চলন গতি তাকেই বলবে যখন এই দুটো বস্তু কি হবে, সমান দূরত্ব, দুটো কণা আর কি সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এই যতটা দূরত্ব ততটা, এই যে লাইন দুটো প্যারালালি হবে এবং সেম ডিস্টেন্স হবে। বক্র চলন গতি কাকে বলবে, যখন দুটো সমান দূরত্ব অতিক্রম করবে না, ঠিক এরকম বলতে পারো। সরি, এরকম হয়ে গেল, এটা এই বস্তুটা আর এটা ধরো বস্তুটা।
তো দেখো এ কি হয়ে গেল, অনেক দূরত্ব বেশি অতিক্রম করলো, কারণ এখানে দৈর্ঘ্যটা দেখো, এই লাইনের দৈর্ঘ্যটা কি হচ্ছে বেশি, এই লাইনের দৈর্ঘ্যটা কম। তাহলে বক্র চলন গতি। ঘূর্ণন গতি কোনটা? ঘূর্ণন গতিটাকে আমি ঘূর্ণন একটা বলতে পারি, আর একটা আবর্ত গতি বলতে পারি। কেন বলছি দুটো? আবর্ত গতি। ঘূর্ণন গতি কোনটা? আমরা পাখার গতি ধরো, এটা অক্ষ সাপেক্ষে ঘুরছে, এটা কিন্তু একটা অক্ষ সাপেক্ষে ঘুরছে, এইটা কিন্তু একটা বিন্দু সাপেক্ষে ঘুরছে। আর একটা কথা বলে দিই, ঘূর্ণন গতি কি হচ্ছে, যে বস্তুটা ঘুরছে সে কিন্তু স্থান পরিবর্তন সচরাচর করছে না। আবর্ত গতি কোনটা হচ্ছে, সে কিন্তু স্থান পরিবর্তন করছে, অর্থাৎ ঘুরে বেড়াচ্ছে। যেমন পৃথিবীর গতি ধরো, একটা বার্ষিক গতিটা যদি ধরো, পৃথিবীর বার্ষিক গতি হচ্ছে আবর্ত গতি, অর্থাৎ সূর্যকে মাঝে রেখে, বিন্দু সূর্যকে ধরো না, মাঝে রেখে ও কিন্তু ঘুরে যাচ্ছে, পৃথিবী কিন্তু ঘুরে যাচ্ছে, ওটা বার্ষিক গতি। ঘূর্ণন গতি কি? যদি আবর্ত গতি নাও, আবর্ত গতি যদি নাও হয়, মানে বার্ষিক গতি যদি নাও হয়, পৃথিবী কি হবে, নিজের ইয়েতেই ঘুরবে, আহ্নিক গতি এটা বলো, নিজের জায়গাতেই ঘুরছে অক্ষ সাপেক্ষে, ও কিন্তু নিজের জায়গাতেই ঘুরতে পারে, ওইটা হচ্ছে ঘূর্ণন গতি, দ্যাট ইজ আহ্নিক গতি এটা বলছে। মিশ্র কি? এটার মধ্যে ঘূর্ণনও থাকবে আবার চলনও থাকবে, ঘূর্ণনও থাকবে আবার চলনও থাকবে। কিরকম? তোমাদের সাইকেলের চাকার গতি বলতে পারো, গাড়ির চাকার গতি বলতে পারো। আচ্ছা, লাটুর গতিটাকে একটা মিশ্র না বলে জটিল বলা যায়, অনেক জায়গাতে লাটুর গতিটা উদাহরণ আছে মিশ্রতে, আমি এটাকে জটিল গতি বলতে পারি। কেন বলতে পারি? কেন? কারণ লাটুর গতিটাকে জটিল এই কারণে বলবো, লাটুর গতিটাকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। এক হচ্ছে ঘুরছে, প্লাস এদিক ওদিক ছুটে বেড়ায়, আবার মাঝে মাঝে দিবে এঁকে বেঁকে যায়, চলতে চলতে ও কিন্তু হঠাৎ করে এদিকে হেলে পড়লো, ফের উঠে আবার এদিকে হেলে পড়লো। দ্যাট ইজ ঘূর্ণন চলনের সঙ্গে ওর এটা রোটেশনাল, মানে তুমি সেগুলো পরে পড়বে, আরো মোমেন্ট অফ ইনার্সিয়া যেগুলো, সেগুলো সবকিছু থাকে, তার জন্য সেটাকে আবার অন্যদিকে একটা ফোর্সও দেয়। তাহলে গতিটাকে আমি এই পার্টে ভাগ করলাম। আজকে বেশি ভিডিওটা করতে পারছি না, সময়ের অভাবে, ভোর রাত হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের জাস্ট শুরুটা করে দিলাম ক্লাস 11 এই ফ্লোতে এবার চলবে। ক্লাস 11 আর 12 এর ভিডিও বেশি পোস্ট হবে। নেক্সট 11 কে কথা দিচ্ছি, নেক্সট ভিডিওটা খুব ভালোভাবে গতি, মানে আমাদের সরণ থেকে শুরু করে দেবো, সরণ, দ্রুতি, বেগ যা আছে, এবং সরল চলন গতির যা চলন গতির তোমাদের যা আছে, সমতরণের গতির যত ইকুয়েশন আছে তার উপর অঙ্ক, সমস্ত কিছু শুরু হবে। আর জাস্ট এটা শুরু করে দিলাম তোমাদের, জাস্ট একটু দেখো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তোমাদের স্টার্টটা হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।